যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল। পারবো। আবি তাকিয়ে আছে অষ্টাদশী হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব খুঁজে পেল না সে। সেন ছাড়িয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরাই অন্যান্য দিনের থেকেও বেশি সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনই বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। আপু, ও আপু, উঠো। এখনো ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে। আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে। উঠো, নামাজ পড়ে রেডি হও। আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে। পাশের দেওয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকায়। 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গিয়েছিল 8:30 কিংবা 9টার মধ্যে। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবির দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হইগুলোর শব্দে মাথা ধরে গেছে মেঘের। নজর ফেলে সোফার দিকে। আবিকে ঘেরাও করে বসে আছে সব মামালো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালাপুর দিকে। মালাপু অনার্স 3য় বর্ষে পড়তেছে এখন। আবির ভাইয়া মামাতো বোন মালাপুর একটা বড় আপু আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছেন, কিন্তু মালাপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে। এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানবীর ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউটা? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়া দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা জিজ্ঞেস করছে। কেমন বিদেশে কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এইসব। মেঘ ধীরে স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাই সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে। এই মেঘ, কেমন আছিস? এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসলো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে। উপর থেকে সে শুধু মালাপুর নজরটাই দেখেছে, এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি। আহা, কত মায়াবী লাগছে। আবিরের হাস্য উজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বরদের খাওয়া শেষে মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশি গল্প করতে লাগে। খালামণিদের অনেকদিন পর দেখেছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাও ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনে ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায় বেলায় মালা আপুর আঁচনে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় নিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথাও যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে, তাই বাসায় সময় হয়নি তার।
মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতে কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া দাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞেস করে। মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন। সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না। তানভীর আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা জল শক্ত করে এক প্রকার চিৎকার দিল। মেঘ, তুই এ মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আসে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমকি দিয়েছে। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাকি মুখে মারবে, থাপ্পড়ের বিশ্বাস নেই। দরজা খুলতে নরম স্বরে তানভীর বলল। খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি। ভাবতেই পারছি ভাই তাকে এত ভালোবেসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেবো। তানভীরের এমন কথায় মেঘ আহমক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজে ঝাড়বে তারপর নিজে আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি এর আগে। নিমিষে বোনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ার ভয়ে বের হয়ে আসতি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তো তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভণ্ডের মতো টই টই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন মেয়ে, মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তো পাশে থাকবো না। এতটুকু বলতে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবনের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করল। কি হয়েছে? পুরশালী কণ্ঠে আটকে ওঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করবে ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল। ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকি বা বুঝিয়ে খাওয়াতো। এখন সে দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠল। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্ত কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাই বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ের রুমের দিকে। তানভীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কি কণ্ঠ। কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল। ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল। আবির ভাইয়ার রুমে আমি আই। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে ওঠে চিন্তায়। নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি সুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভিতরে আয়। মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। আরে ভিতরে আয়, বস। তুই তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে। তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরে টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিসে দৃষ্টি নামিয়ে আনলো আর মনে মনে ভাবছে, একদম ওয়াও, ও মাই গড ওয়াও। আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন।
তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট খুলতেই তানভীর ভাইয়ের ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবির হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, মুখটা এখনো ধুকপুক করছে। আবির মেঘের মোবাইল নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছেন না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোকে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল। আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নাও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনোই সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতে নজরে পড়ল সাজ্জাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে। ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটাও ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে আসছে একটা পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে। মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডর দিয়ে দ্রুতই হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। দুইবার ডাকতেই ঘুমন্ত মেয়ে ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচ্যাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশী রাঙ্গা মুখবিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্কে। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এ সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে খাবারই খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হলে সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে। আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতে দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘুরে থাকে। মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমিয়ে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘে। মনে মনে খুব করে যাচ্ছে একটু তাকে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। 5 মিনিটের মধ্যে আসবে। 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 5 মিনিটের মধ্যে আস
আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবির পেছন পেছন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসে আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে গেল। অফিসের ভেতর ফুল দিয়ে সাজানো। ঢুকতে সবাই হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। একজন ছবি তোলে ব্যস্ত। বাবা, চাচা, 3 জন আর আবির মিলে একটা কেক কাটলো। 3 ভাইয়ের তো আজকে খুশি দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়ার আর কি আছে? তানভীরের মতো আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, আমি তখন তো কিছু করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছি, এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এরই মধ্যে চাচু ইকবাল খান বাতিজাকে সব কর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনে অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসে সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্ন দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিয়া খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমো হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায় মামনি? মেঘে টিটোর এসে পড়া ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কফি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকে নিজের মা মালিয়া খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরও তার ডাকে পূর্বে নেয় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22 থেকে 23 হবে। 5 ফুট 7 থেকে 8 ইঞ্চি লম্বা হবে। চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসবো। হালিমা খানও হাসি মুখে বলেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে খুশি বসালো সোফার পাশের দেওয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না। সোজা উঠে ধপধপ করে সিঁড়িতে উঠে গেল নিজের রুমে। অতিরিক্ত রাগে আবিরের তামাটার চেহারাটা রক্তবর্ণ ধারণ করেছে। চোখে যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 7 থেকে 8 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচের সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলুস তুলুস বাঁধিয়ে নামছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপ্রণে ভুগছে মেয়েটা। আবির সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলে যেন খেই হারাই বারবার। হৃদয় কেঁপে ওঠে অস্তশীল। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাহনি, তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবে যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ, সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা ঘোর কাটে মেঘের। শীতে আবির ভাই নেই। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে। ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায়। মেঘঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে।
কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল রবিবার, কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন সব মিলে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছেন সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের এক পাশের প্রস্থ বরাবর বসেন আলী আহমেদ খান, বাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারো নেই। এক পাশে 4টা চেয়ার, ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়া চেয়ার এক পাশে। আবির ভাই না থাকাকালীন এই চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একবারে কর্নার চেয়ারটাতেই বসেছে। আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হয় দুটোই মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কে রক্তক্ষণ সহ্য করা, বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশী হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনো অনুধাবন করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ, নাকি তার প্রেমও পড়েছে। আচমকা আলী আহমদ খানের রাজভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় এসে? মালিয়া খান তটস্থ ভঙ্গিতে বলেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। ছেলেদের নিষেধ করো রাত বিরেতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া, তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পরে দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন। ওঠার আগ মুহূর্তেই মেঘের দিকে তাকিয়ে বলেন, শাহরিয়ার কেমন পড়িয়েছেন মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি 2 ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে খাচ্ছে খানবাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেঝো বাদর, আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। 3 জনের রাজ্যে গল্পে মেতেছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখনো বাদরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল। পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সেই হদিসকেও রাখিনি। তানভীর ফিরেছে 11টায়। তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বলেন। তারপরও হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। আবির ফেরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছে। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে বেলকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে। কিছুক্ষণ পর পর মেঘে ঢাকা যায়, কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকামণি ইকবাল খান। বড় 2 ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিমের সাথে ফিসফিস করে আরটায় ব্যস্ত। তানভীর যেন দেখো না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক। আজ যেন কিছুই করলেন না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে খাবার খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। এক পলক মেঘের দিকে চোখ নামিয়ে ফেল। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেল। বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে। তার সাথে নিযুক্ত হলো চিন্তার চাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারা রাত ঘুমাননি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষ, উঠে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। বাড়ির
খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, আবির ভাই মেঘের প্লেটে আরো 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়ল আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি। খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো? 1 চামচ ভাত দিব। মেঘ চিবুক গলায় ঠেকালো। অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে খেয়ে আগে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদের আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে 2টা থাকতো, দ্বিতীয় থাকতো। আবির ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগ বিঘ্ন ঘটল। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করব কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসু নেত্র যুগল আবিরের মুখপানে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলেই প্রতিবার যেমন বুকের ভিতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দটাও বের করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ডকডক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে বিছানায় চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ, তাই আর কথা পায়নি। হাত ধুয়ে কোনো রকমে রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলেই পায়ের শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30 কি 40 বাজে। আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচু সে সকালে অফিসে চলে গেছে, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নাই। আবিরের কিছুটা পিছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধু আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিং যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজলো। মেঘ। নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তরল দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব। তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল। চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবলো, আবির ভাইকে সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন আহম্মক হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটটা আশা করি ভুলিস নাই। এইটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি নিস্পৃহাই শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকেই মেঘ উদ্দোলিত। গ্রাস খাওয়া, প্রেম অনুভূতি সবাইতে যেন পানি, আরে না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যে মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোটবেলায় আবিরের মায়ের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত মা বাবা এমনকি তানভীরের এত ধমকায়, সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি।
এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জবা নেয় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানেনি। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কি রে, কই তুই, আসবি না? মেঘ কথা না বলে কেটে দেয় কল। মেঘের গলা চুপচুপি ভিসে গেছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এর মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে উষ্ট উল্টালো। মনে মনে স্থির করলো, আর কখনো আবির ভাইয়াকে নিয়ে ভাববো না। আবির ভাই সত্যি হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেঘ। সব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কি রে, আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে ধীরে ধীর কণ্ঠে বলল, আমি সেই দিনই বলেছিলাম এসব ক্রাশ ট্রাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এরই মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুজনে ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালে শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যায় নিচের দিকে আসে মেঘ। ছোট ভাই বোনদের সাথে আড্ডায় খেলাই মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ। মিমার আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ। আসবে না বলেছে। সন্ধ্যা পর পর বাড়িতে ফেরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া, চিকেন পাকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো, খাওনিও কখনো নাক সিটকায় না। পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকেই কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা। শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবির ঠোঁট বেঁকে কিছুটা হাসলো। তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাও নিল। 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতেই চোখ পড়ল মেঘের রুমে। দরজা খোলা, মেঘ নেই। আবির নিচের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিমার আদি আগেই ছুটে পালালো। না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিয়া খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার? কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির সস্বরে হেসে বলল, ধুর কিছু হয়নি। চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছে। কথাগুলো না শুনলো আবিরের হাসির শব্দ ঠিক কানে এসেছে। পড়ার রুমে বসা অষ্টাদশী। বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করলো, আবির ভাইয়া হাসছেন? উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5 থেকে 7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা
সময় সাপেক্ষ ব্যাপার তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাটছিল আবির। দুভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখন আসছে না, কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমেই দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরাই ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়ল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামি চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকড়ো খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাই তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পরের রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও আরও বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিচের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসে এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বললো খিদে পেয়েছে। তেমন কথা নেই কারোর মুখে। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছি খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবে হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলেছে, দূরের ভার্সিটি হলে ভালোই হয়। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মনের উপর কারোর হাত নেই। মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে। স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবে হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7:30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি। ক্ষুধায় চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। তুই কখন উঠেছিস? ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই। সন্ধ্যা শুধু শাহরিয়া ভাইয়া পড়াতে আসবেন। সারাদিন একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতেই নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা।
নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়? ওঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লাগছে, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন। শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি তো ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কেউ হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেল বাড়ির কর্তারা। বসে আছে নাকি 4 ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়েচড়ে বসেছে, মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়েনি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসে চলে গেল। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় সে এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2 জন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারই সামলাবে কোম্পানি। কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে বসে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো নাম খবর নাই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ, এটা মেঘের অভিমত। তাই রাগে ফুসতে ফুসতে বড় অপুর কাছে দাঁড়ালো। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বললেন, ভাই কি পড়াতে আসবেন না? আলী আহমদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে, এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ার নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, তুমি আসছো না কেন? পড়াবে না? শাহরিয়া শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। তাহলে তুমি এই কাজটা প্রথম দিনেই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজ ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। কি হয়েছে তোমার? তেমন কিছুটা হালকা মাথা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল। আল্লাহ হাফেজ। সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আলী আহমদ খান মেঘকে জানালেন পড়াবে না। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়েছে বলল, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়? তাতে মন খারাপ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আপুর দিকে তাকিয়ে পুনরায় পড়ল, আমার একজন পরিচিত আপু আছে, উনিও ভালো পড়ান জানে। আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, এই ছেলে জীবনে পড়াশোনাই করে নাই, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 1-2 দিন পড়ার পর মেঘ যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োই খাবার খাচ্ছে মেঘ। সামনে চেয়ার ফাঁকা, এতে যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায়। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছেন। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিস যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘের কোচিং থেকে এসে ফ্রেশও খেতে বসেছে। দুলুকমা মুখে তুলতে কারোর পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ।
আবির ভাই খাবারের টেবিলের দিকে আসছেন। মেঘ গলার খাবার আটকে গেছে, গিলতে পারছে না মেয়েটা। কোনো রকম পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। দুদিন পালিয়ে থেকেও লাভ হলো না, বারবার কানে বাজছে রবিবারে সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসও যাবে না। কে চাই স্বেচ্ছায় মায়ের খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ল, নাকে মুখে খাবার ঢুকাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, গম্ভীর গলায় কপাল কুঁচকে পড়ল। কি হয়েছে তোর? ফের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ, সারা শরীরের কম্পনের মাত্রা তীব্র হলো। এজন্য কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতে হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজেই সাহস দিল মেঘের সরল স্বীকারোক্তি। কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলে কথাটা। এরই মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়াই মনোযোগ দিলেন। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বলেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুগম্ভীর কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বলেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাই টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলেই নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়েই মারেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির ভাই রাগে এক প্রকার চিৎকারতেই উঠলেন, একটা থাপ্পড় দিব তোকে। এভাবে খাচ্ছিস কেন? মেঘ থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গেল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছা আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কি জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসে চলে আসবে? জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেন বা এত রাগ দেখাই ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মনের উপর কারোর হাত নেই। মেঘ ভয় পাবে না আর আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাজ পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আশঙ্কিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না। প্লিজ তুমি একটু বলো না প্লিজ। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে, তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে, প্লিজ তুমি বলো না। এবার মেঘ রেখে কটমট করে বলো, আমি বললাম তো খাবো না। মিম আর আদি যেন চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠাই ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নেবে বাইকে তোদের, সে ঘুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি অকমর সাথ প্রশ্ন করে বসলো, তুমি তানভীর ভাইকে নিয়ে ঘুরো না। আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনো তানভীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিমার আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফল
ফলে যাওতে নিজেকে নিয়ে গর্ব করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টালো মুখে, বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল মেঘ, ফোনটা হাতে নিল। এই 2-3টা দিনে একবারের জন্য ও ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট্ট করে ক্যাপশনে লিখেছে, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকেও বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছে উনি তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপরে রাগে আছে, তাহলে এবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির ভাই রুমে এসে 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে গেছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন, এবার 2য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বড় আপুর কাছে, জানালেন ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন, তারপর মেঘকে বলেন, কখনো যদি মনে হয় তোমার পড়ায় ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতের সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবি নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা, এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরবেই না। রাত 11টাকে ফিরে না, কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের করা নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলো, মেঘ আগে আগে খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকে খুব আবেগী আর জেদি, অল্পতেই কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের উপরে কথা বলেনি একটিবার। আবির ভাই দেশে আসতেই মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতেই অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজে যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলেই মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতেও জান্নাত আপু পড়িয়া যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরবে না, দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভিতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। কতক্ষণ মনকে বুঝে ব্যর্থ হলো, তাই রুম থেকে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো, আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত।
তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির ভাই কোথাও নেই, বিছানা টান টান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলোর সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো ফেরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ, মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি, সবে গেল যায় না। ওর ভয় লাগে। সন্ধ্যাবেলায় নাকি ছাদে তিনারা ঘুরে বেড়ান, সারা রাত ছাদে থাকেন, এই ভয়ে ছাদে পা পায় না। সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তানারা গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছি মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের মেইন গেট খোলা, ছাদের মেইন গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপর আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত দিয়ে উকিয়ে দিল ছাদের দিকে। চাঁদের এক কর্নারে নজর পড়ল, চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি, নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোর ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি? বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি তুই, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতেই গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই লিরিক্স বারবার গাওতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানবীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথায় ভেবে গান গাইতেছে? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের। নিস্তব্ধ আঁকিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়। এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে ধরলো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী। অকমশা দরজার ওখানে বসে পড়েছে সে। মেঘের জাতশত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতে পারছে না। ওষুধই উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী, যাকে সে মিস করছিল। এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল। তাকে খুঁজতে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই। আবির ভাই অষ্টাদশীর মনে তার বসন্তের ফুলের মতো ফুটবে না। আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করিস?
মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে আস্তে ধীরে কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে, ভয় আর কানে প্রতিক্রিয়া দুটোই অনুভব করতেছে অষ্টাদশী। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, একটানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো, হৃৎপিণ্ডে ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, রাগে কটমট করতে করতে বলল,